জীবনের কঠিন সময়টা এখনো তার কাছে দুঃসময় মনে হয়, যখন না খেতে পেয়ে ঘুরতো অন্যের দুয়ারে দুয়ারে, কিন্তু সে দারিদ্র্যকে তিনি জয় করেছেন। জয়পুরহাটের কালাই উপজেলার নওপাড়া গ্রামের মন্তেজার রহমান এখন কৃষকদের মডেল। সবজি চাষ করে তিনি নিজে হয়েছেন স্বাবলম্বী, অন্যদেরও দেখিয়েছেন পথ। রাত ৯টার বাংলাদেশে আজ থাকছে জয়পুরহাটের মন্তেজার সাফল্যের কাহিনী নিয়ে বিশেষ প্রতিবেদন। আমি সাদিয়া আফরিন চৌধুরী, জানাবো দেশ বিদেশের আরো কিছু খবর। আর ব্যবসা বাণিজ্যের খবর জানাবো আমি মীরা হাসান। আর পরে খেলার খবর জানাতে আমাদের সাথে যোগ দেবেন রুজমিলা হক। বিস্তারিত খবরে যাবার আগে চলে যাচ্ছি শিরোনাম। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজিরা দিলেন খালেদা জিয়া। অভিযোগ গঠনের শুনানি ২৪শে জানুয়ারি। ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট, সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদ এবং ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন সহ ৩ শীর্ষ কর্মকর্তা কারাগারে। ৩৯টি প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ করতে যাচ্ছে সরকার। এবং আইসিসির পদে থেকে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের সিরিজ আয়োজন করতে চান বিসিবি সভাপতি আহম মোস্তফা কামাল। এছাড়া রাত ৯টার বাংলাদেশে আরো থাকছে ঘূর্ণিঝড়ে নোয়াখালীর হাতিয়ার, সুবর্ণচর ও ভোলার মনপুরায় ঘর বাড়ি লন্ডভন্ড, নিহত ২০, নিখোঁজ ২০০ ট্রলার। এবং সাগর রুনি হত্যার তদন্ত নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উদ্বেগ বেড়েছে। অভিযোগ সাংবাদিক নেতাদের, পাল্টা সমালোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর। রাত ৯টায় বাংলাদেশে নির্বাচিত বিষয় নিয়ে আপনারা আপনাদের মতামত পাঠাতে পারেন। আজকের বিষয়ে ডেস্টিনির ৩৯ প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত। মতামত পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RAT, এরপর নাম ও মতামত লিখে পাঠিয়ে দিন ১৬২৩২ নম্বরে। ইমেইল ও ফেসবুকে আপনার মতামত পাঠাতে পারেন। আমাদের ইমেইল করুন ratnota@independent24.tv এবং ফেসবুকে মতামত পাঠান facebook.com/রাত৯টা। আপনার মূল্যবান মতামত আমরা তুলে ধরার চেষ্টা করব রাত ৯টায়। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠনে আবারও শুনানি হবে ২৪শে জানুয়ারি। দুপুরে খালেদা জিয়ার উপস্থিতিতে তার আইনজীবীদের আবেদনের পর ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ মোজাম্মেল হোসেন নতুন এই তারিখ দেন। বেলা 12:30টার দিকে মহানগর দায়রা জজ আদালতে আসেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের প্রধান আসার আগে থেকেই সেখানে ছিল বিপুল সংখ্যক কর্মী সমর্থক। গুলিস্তান থেকে কোর্ট এলাকা পর্যন্ত রাস্তার দুই ধারে নেতাকর্মীরা খালেদা জিয়াকে স্বাগত জানায়। বেলা ১টার দিকে বিশেষ আদালত ৩-এর বিচারক মোজাম্মেল হকের আদালতে শুরু হয় শুনানি। এ সময় খালেদা জিয়ার আইনজীবী সময় চেয়ে আবেদন করেন। প্রায় আধা ঘন্টা শুনানি শেষে আগামী ২৪শে জানুয়ারি নতুন দিন ঠিক করে আদালত। শুনানি শেষে খালেদা জিয়ার আইনজীবী বলেন, মামলাটি সুপ্রিম কোর্টের শুনানির অপেক্ষা আছে, তাই তারা বিশেষ আদালতে সময়ের আবেদন করেন। আমরা আদালতকে আবেদন করেছি আদালতের কাছে যে যেহেতু বিষয়টি সর্বোচ্চ আদালতে বিবেচনাধীন আছে, সেহেতু আপনি ওই পিটিশনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনি আরেকটু সময় বাড়িয়ে দেন। তবে সরকার পক্ষের আইনজীবী বলেন, এই মামলায় বিপুল পরিমাণ টাকা আত্মসাতের প্রমাণ আছে, তাই এই মামলায় অভিযোগ গঠনের জন্য শুনানির দিন ঠিক করেছে আদালত। মামলাটা ছিল ২,৩০,০০,০০০ টাকার অর্থ আত্মসাতের মামলা। একটা চ্যারিটেবল ট্রাস্ট করার জন্য এই মামলাটা টাকাগুলি নেওয়া হয়েছিল। পরবর্তীতে চ্যারিটেবল ট্রাস্ট না করে অস্তিত্ববিহীন চ্যারিটেবল ট্রাস্টের নামে এই টাকাগুলি আত্মসাৎ করা হয়েছে। এই মামলাটি একটি দীর্ঘ বিলম্বিত এবং দীর্ঘ পুরনো মামলা। এই মামলার মধ্যে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতির কারণে ৪ শুনানি হচ্ছিল না। শুনানি শেষে দুপুর ১:২০টার দিকে আদালত থেকে বের হয়ে যান খালেদা জিয়া। সকাল থেকে আদালত চত্বরে ছিল বিপুল সংখ্যক পুলিশ।
খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এমন অভিযোগ করে দিনভর আদালত চত্বরে বিক্ষোভ করে বিএনপি সমর্থক আইনজীবীরা। শাকিল আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে নোয়াখালীর হাতিয়া, সুবর্ণচর এবং ভোলার মনপুরা। এসব এলাকায় এ পর্যন্ত 20 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। এর মধ্যে নোয়াখালীতেই মারা গেছে 16 জন। নিখোঁজ রয়েছে অন্তত 200 মাছ ধরার নৌকা আর 5 শতাধিক জেলে। রাতে যখন গভীর ঘুমে হাতিয়াবাসী, তখন হঠাৎ নেমে আসে দুর্যোগ। ঝড়ের কোনো পূর্বাভাস ছিল না, তাই প্রস্তুতিও ছিল না কারো। এর মধ্যে ভোরে শুরু হয় তীব্র বাতাস, সেই সঙ্গে ভারী বৃষ্টি। ঝড়ের প্রভাবে উত্তাল হয়ে ওঠে সাগর। 3 ঘন্টার এই দুর্যোগে হাতিয়ার পাশাপাশি ক্ষতি হয়েছে সুবর্ণচর সহ উপকূলীয় এলাকাতে। নদী তীরে আর সাগরের বুকে ভেসে বেড়ানো মাছ ধরা নৌকাগুলো ভাসিয়ে নিয়ে গেছে এই ঝড়। ঝড়ের সঙ্গে গেছে মাঝিমাল্লারাও। স্বজনদের খোঁজ না পেয়ে জেলে পরিবারগুলোতে চলছে আহাজারি। সব নদী ছিল, বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে, কিছু আসতেছে, কিছু ডুবার খবর পাচ্ছি, এবং মানুষও অনেক মানুষ পাওয়া যাচ্ছে না, কিছু পাওয়া যাচ্ছে। হঠাৎ এই ঝড়ে হাতিয়া এবং সুবর্ণচরে এখনও নদীতে ভেসে উঠছে জেলেদের মরদেহ। সরকারি বা অন্য কোনো সংস্থার কাছ থেকে ঝড়ের পূর্বাভাস না পাওয়াতেই এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা। আমরা রেড ক্রিসেন্ট সোসাইটি এবং স্থানীয় সরকারের থেকে কোনো প্রচার মাধ্যমে আমাদের সতর্ক সংকেত করে নাই, যার কারণে আমরা জেলেদেরকে কিছু বলতে পারি নাই। স্থানীয় প্রশাসন জানিয়েছে ঝড়ের কবলে প্রায় 15,000 ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকায় নগদ 5 লাখ টাকা ও 93 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে ভোলার মনপুরাতেও, সেখানেও মারা গেছে অন্তত 5 জন। মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে চলতি মাস জুড়ে সৃষ্ট ঘূর্ণিঝড়গুলো নিম্নচাপ আকারেই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক শাহ আলম। ঝড়ের কারণে ছোট নৌযানের এবং উপকূল এলাকায় ক্ষতির আশঙ্কায় 3 নম্বর সতর্কতার সংকেত দেখানো হয়েছে বলে জানান তিনি। সাধারণভাবে এই মাসে বঙ্গোপসাগরে যে সমস্ত ঘূর্ণিঝড়গুলি সৃষ্টি হয় সেটা বেশিরভাগ ডিপ্রেশন আকারেই থাকে, নিম্নচাপ আকারে। নিম্নচাপ আকারও থাকে, এই জন্য বর্ষা মৌসুম তো শেষ হইতে এই মাসের প্রায় 10 তারিখ পর্যন্ত লাগবে, আগামী মাসের। সুতরাং বর্ষাকালে যেগুলি হয় সেগুলি নিম্নচাপ আকারেই থাকে, সাইক্লোনের রূপ সাধারণভাবে নেয় না। এবারে সাগররুনি হত্যা প্রসঙ্গ। সাগররুনি হত্যার তদন্ত নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য উদ্বেগ বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। এই হত্যা মামলার তদন্ত নিয়ে কোনো রকম গোজামিল সাংবাদিকরা সহ্য করবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন তারা। খুনিদের বিচার দাবিতে সোমবার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন সাংবাদিকরা। সাগররুনি হত্যার 8 মাস পূরণ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের স্মরণ সভা করেন সাংবাদিক নেতারা। এ সময় বক্তারা বলেন, এই হত্যা মামলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পরও অস্পষ্টতা দূর হয়নি। তারা বলেন, এই হত্যা নিয়ে যেসব প্রশ্ন উঠেছে তার সবগুলোর জবাব দিতে হবে। একে সুপরিকল্পিত হত্যা মন্তব্য করে তারা বলেন, এই তদন্ত নিয়ে কোনো নাটক মেনে নেওয়া হবে না। এই ঘোষণার মধ্য দিয়ে এখনো কিন্তু পুরোপুরি অস্পষ্টতা কাটেনি। যাদেরকেই গ্রেপ্তার করা হোক, তাদের তদন্ত শেষ করে অবিলম্বে একটি দ্রুত বিচার আদালতে তাদের বিচার সম্পন্ন করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই। আজকে কোন নাটক, কোন অভিনয় সাজিয়ে, কোন রিহার্সাল দিয়ে এই ঘটনাকে ভিন্ন কথা প্রভাবিত করলে সাংবাদিক সমাজ, দেশবাসী সেটিকে মেনে নেবে না। যতক্ষণ পর্যন্ত সাগররুনির প্রকৃত হত্যাকারী গ্রেপ্তার না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব, আন্দোলন চলতেই থাকবে। এদিকে সাগররুনি হত্যা নিয়ে সাংবাদিক নেতাদের বক্তব্যের সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। দেশবাসীকে যা অবহিত করা প্রয়োজন ছিল তা আমরা দেশবাসীকে অবহিত করেছি, এবং একথা আমরা বলেছি যে তদন্ত কাজ সম্পূর্ণ হয় নাই। কাজে যে তদন্ত কাজ সম্পূর্ণ হয় নাই, সেই তদন্ত কাজকে সম্পূর্ণ অবয়বে আশা করে ইতিমধ্যে যে তথ্য দিয়েছি সেই তথ্যকে অসম্পূর্ণ বলা আমার মনে হয় খুব একটা ইতিবাচক ভূমিকার সাক্ষ্য বহন করে না। চলতি বছরের 11ই ফেব্রুয়ারি রাজধানীতে নিজ বাসভবনে খুন হন সাগররুনি দম্পতি। এর প্রায় 8 মাস পর 7 জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব। মারুফা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার মূল পরিকল্পনাকারী চিহ্নিত হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনু। ওই পরিকল্পনাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি। বৃহস্পতিবার কুষ্টিয়ায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আমরা আশা করছি অল্প দিনের ভিতরেই এই হত্যার সঙ্গে যারা পরিকল্পনাকারী বা যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই হত্যার সঙ্গে কাণ্ডের সঙ্গে তাদেরকে আমরা আটকাতে সক্ষম হব। সাংবাদিক ফরহাদ খাঁ ও রহিমা খানম হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এরা দুজন হলেন ফরহাদ খাঁর ভাগ্নে নাজিমুজ্জামান ইয়ন ও তার বন্ধু রাজু আহমেদ প্রধান। সকাল 10টায় দ্রুত বিচার আদালত 3-এর বিচারক ABM সাজিদুর রহমান এ রায় দেন। 2011 সালের 28 জানুয়ারি নয়াপল্টনের নিজ বাসা থেকে ফরহাদ খাঁ ও তার স্ত্রী রহিমা খানমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ফরহাদ খানের ছোট ভাই আব্দুস সামাদ পল্টন থানায় মামলা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনকে অভিযুক্ত করে চলতি বছরের জানুয়ারিতে মহানগর হাকিমের কাছে অভিযোগপত্র দেয় পুলিশ। অভিযুক্তরা আদালতে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে। রাষ্ট্রপক্ষের বিশেষ কৌশলী জানান, টাকা চেয়ে না পাওয়ায় মামা মামিকে খুন করে ইমন। জনাব ফরহাদ খাঁ এবং তার স্ত্রী রহিমা খানম হত্যার দায়ে আসামি নাজিমুজ্জামান ইয়ন এবং আসামি রাজু আহমেদ ওসান দুজনেরই মৃত্যুদণ্ড হয়েছে। খুন করার একটা পরিকল্পনা পূর্ব থেকে ছিল। কারণটা হলো যে ওই অর্থের লোভে, মানে অর্থলিপ্সা। আসামিদের আইনজীবীর দাবি, তার মক্কেলরা ন্যায় বিচার পাননি। আসামিরা নাবালক হওয়া এবং তাদের বিরুদ্ধে সাক্ষী না থাকায় এ আদেশ গ্রহণযোগ্য নয় বলে দাবি করেন তিনি। আসামির বিরুদ্ধে একজন সাক্ষী যদি বলতো যে আমার সাক্ষীকে খুন করতে দেখেছে, তাহলে আমরা ভাবতে পারতাম। একটা সাক্ষী নাই, শুধুমাত্র ভাবাবেগের উপর অন্যায়ভাবে এই রায়টা দেওয়া হয়েছে। আমরা এই রায় মানি না, আমরা উচ্চ আদালতে যাব। ফরহাদ খাঁ দৈনিক জনতার জ্যেষ্ঠ সহ সম্পাদক ও বাংলাদেশ লেখক সমিতির সভাপতি ছিলেন। মামুন আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের সাবেক নেতা মোহাম্মদ আশরাফুজ্জামান খান ও চৌধুরী মঈনুদ্দিনের বিরুদ্ধে 18 জন বুদ্ধিজীবী হত্যার অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বৃহস্পতিবার প্রসিকিউশনের কাছে তারা এ বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, 1971 সালের 10 থেকে 15 ডিসেম্বরের মধ্যে এই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। সে সময় ছাত্র সংঘের সদস্যদের নিয়ে গড়া আল বদর বাহিনীর অপারেশন ইনচার্জ ছিলেন চৌধুরী মঈনুদ্দিন আর আশরাফুজ্জামান চিফ এক্সিকিউটর। মঈনুদ্দিন বর্তমানে যুক্তরাজ্যে আর আশরাফুজ্জামান যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে প্রতিবেদনে জানানো হয়। রামুতে বৌদ্ধ উপাসনালয় এবং বসতিতে হামলার উস্কানিদাতা সন্দেহে আব্দুল মুক্তাদির আরিফকে 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সকালে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ মুক্তাদিরের 10 দিনের রিমান্ড চাইলে আদালত 4 দিনের রিমান্ড দেয়। কক্সবাজারের রামুতে 29 সেপ্টেম্বর রাতে বৌদ্ধ বিহার ও বসত বাড়িতে সহিংসতার উস্কানিদাতা সন্দেহে আব্দুল মুক্তাদির আরিফকে বুধবার রাতে আটক করে পুলিশ। পরে তাকে চট্টগ্রাম থেকে কক্সবাজারের রামুতে নেওয়া হয়। কক্সবাজারের রামু বৌদ্ধপল্লী এবং এর আশপাশের সংখ্যালঘুদের আতঙ্ক কাটছে না। বিভিন্ন ধরনের গুজব আর হুমকি মোকাবিলায় রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছে যুবকরা। গ্রামের নারীরাও আছেন উৎকণ্ঠায়। সেরাতের অগ্নিসংযোগ এবং হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সেনাবাহিনীর তাঁবুতে বসবাসের সুযোগ পেলেও হামলা থেকে বেঁচে যাওয়া ঘরবাড়ির বাসিন্দারা আছেন আতঙ্কে। তাই মাঝরাতে পালা করে গ্রাম পাহারা দিচ্ছেন স্থানীয় যুবকেরা। গ্রামবাসীরা যে আতঙ্কে ভয় পাইছে, এখনো স্বাভাবিক হতে পারতেছে না আর কি। হামলা অগ্নিসংযোগের ঘটনা থেকে রেহাই পাওয়া মন্দিরগুলোতে আছে সতর্ক পাহারার ব্যবস্থা। আমাদের মন থেকে এখনো ভয়টা কাটেনি, সেজন্য আবার আক্রমণ হতে। হামলা অগ্নিসংযোগের ঘটনা থেকে রেহাই পাওয়া মন্দিরগুলোতে আছে সতর্ক পাহারার ব্যবস্থা। আমাদের মন থেকে এখনো ভয়টা কাটেনি, সেজন্য আবার আক্রমণ হতে পারে। তাই আমরা রাত জেগে পাহারা দিচ্ছি সবাই মিলে আমাদের মন্দিরটা রক্ষা করার জন্য। রামুবাজার, সীমাবিহার, মেঠোকাল সহ আশপাশের বুদ্ধ দূষিত এলাকায় মহিলারাও রয়েছেন হামলা আতঙ্কে। 3 দিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামুর খোয়াজি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় হুমকি দানকারীদের ব্যাপারে কঠোর হওয়ার নির্দেশ দেন। কিন্তু সার্বিক পরিস্থিতির কারণে ভরসা পাচ্ছেন না সংখ্যালঘুরা। পুলিশ আমাদেরকে কতক্ষণ নিরাপত্তা দেবে? আমরা ঠিক সময় তো দেখতে পাচ্ছি না। আমাদের পেছনেই তো ওরা আছে, সামনে গেলে ওরা আছে, আমরা কোন দিকে যাব?
হামলার ঘটনায় রামুর কেন্দ্রীয় সীমাবিহার, সাদাচিং, লালচিংয়ের মন্দির এলাকা এবং আশপাশের গ্রামগুলোতে সেনাবাহিনী বিজিবির কড়া পাহারার মধ্যেও স্বস্তিতে নেই গ্রামবাসী। গভীর রাতে ঘাড় অন্ধকার আর ঝিঁঝি পোকার ডাক, জোনাকির আলোর মতো টর্চ লাইট নিয়ে পাহারায় নিয়োজিত এই যুবকেরা যেন এই গ্রামেরই রাতজাগা পাখি। ঘটে যাওয়া ঘটনার 10 দিন পরও এখনও আতঙ্কে রয়েছেন এই গ্রামবাসী। ফলে এই মাঝরাতে গ্রামের যুবকেরা এখনও পাহারায় রয়েছেন গ্রামের। আতঙ্কের এই দিন শেষে এই গ্রামে আবারও সৌহার্দ্যের সুবাতাস বইবে এই প্রত্যাশাই করছেন গ্রামবাসী। ওয়াহিদ জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রামু, কক্সবাজার। বৌদ্ধদের ওপর হামলার ঘটনায় সরকারকে দোষারোপ করে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া অসত্য বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপি বারবার সাম্প্রদায়িক সহিংসতা করেছে। দুপুরে গণভবনে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব অভিযোগ করেন। মতবিনিময়ে কক্সবাজার এবং চট্টগ্রামে বৌদ্ধদের উপর হামলা নিয়ে সরকার দলকে দায়ী করে বিরোধী দলীয় নেতার বক্তব্যের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। বলেন, আওয়ামী লীগ সবসময় অসাম্প্রদায়িক রাজনীতি করেছে, আর সাম্প্রদায়িক সহিংসতা বিএনপির রাজনীতির অংশ। তারা কথায় অনেক পারদর্শী, কথা অনেক পারে, এটা ঠিক, এবং মিথ্যা বলায় তো ওনার পারদর্শিতা আছে। যেমন রামুতে যে ঘটনা ঘটলো, সবক দিচ্ছেন যে সঠিক ঘটনা না জেনে কাউকে দোষারোপ করা ঠিক না। তা আমি ওনাকে প্রশ্ন করি যে এই বোধটা ওনার ছিল কোথায় যখন ঘটনার সাথে সাথে উনি আওয়ামী লীগকে দোষারোপ করছিলেন। শেখ হাসিনা বলেন, 2001 সালে বিএনপি জামাত জোট ক্ষমতায় এসে দেশের সংখ্যালঘুদের উপর হামলা চালিয়েছিল। এবারও রামুতে বিএনপি নেতার ইন্ধনেই বৌদ্ধদের উপর হামলা হয় বলেও অভিযোগ করেন তিনি। বলেন, তদন্ত চলছে, দোষীরা ধরা পড়বেই। স্থানীয় এমপি, সংসদ সদস্য বিএনপি, সে যে বাড়ি ঘুমিয়ে থাকে আর এদিকে আগুন লেগে সমস্ত পড়ে পাশে কেউ নাই, আছে কারা? ওই আওয়ামী লীগের নেতা কর্মীরা সবাই ছিল। স্থানীয় প্রশাসন সকলে চেষ্টা করে ওখানকার মানুষকে বাঁচাতে। এটা তো ঘটনা পর্যালোচনা করলেই জানা যায় এই ঘটনা কে কে দায়ী, কারা কি করেছে, তো তদন্ত সবই বেরিয়ে আসবে এবং কি উদ্দেশ্যে করা, এবং এটা তো তাদের চরিত্র। আওয়ামী লীগকে ধ্বংস করতে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন শেখ হাসিনা। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জয়পুরহাটের কালাই উপজেলার নপাড়া গ্রামের মন্তেজার রহমান এখন কৃষকদের মডেল। সবজি চাষ করে তিনি নিজে হয়েছেন স্বাবলম্বী, অন্যদেরও দেখিয়েছেন পথ। জয়পুরহাট থেকে মোমেন মুনির পাঠানো তথ্য ছবি নিয়ে প্রতিবেদন। দারিদ্র্যপীড়িত নওপাড়া গ্রামে মন্তেজারের বাড়িটা যেন একটু অন্যরকমই। তার বাড়িতে এখন শোভা পায় নানা ধরনের আসবাব, সেই সাথে গোয়াল ভরা গরু। অথচ জীবনের শুরুটা ছিল খুবই কঠিন। বছর 10 আগেও তার কত দিন যে গেছে খেয়ে না খেয়ে। তখন কাজের খোঁজে তিনি ঘুরে বেড়িয়েছেন দুয়ারে দুয়ারে। উপায়ন্ত না দেখে ধারকর্জ করে 2000 টাকায় 5 শতক জমি বর্গা নিয়ে শুরু করেন সবজি চাষ। সেই থেকে ঘুরে দাঁড়ানো শুরু তার। প্রথম বছর লাভ হয়েছিল 8000 টাকা। পরের বছরগুলোতে চাষের জমি আর লাভ কেবল বেড়েছেই। এবার মন্তেজার 4.5 বিঘা জমিতে করেছেন লাউয়ের আবাদ। আমি এই বছর 4.5 বিঘা মাটি লাউ লাগাইছি। মনে করি 4 বিঘা 48,000 টাকা আমার খরচ হয়েছে। আর এই যাবৎ বিক্রি করেছি 40,000 টাকা বিক্রি করেছি। তো আশা করা যায় আরো 1 লক্ষ টাকা বিক্রি করব। মন্তেজার কেবল একাই এগিয়ে গেছেন তা নয়, তাকে দেখে অন্যরাও ধরছেন তার পথ। মন্তেজার একসময় পরের বাড়ির কাজ করতো। কাজ করতে করতে এই জমি এগুলা চাষ করতে লাগলো। চাষ করার দিকে ওনার খুব মানে লাভ দেখা যায়, যে পশাপাতি খুব করতেছে, ওনার দেখা দেখি আমিও করলাম। এলাকায় সবজি চাষের রমরমা অবস্থা হলেও কৃষি বিভাগের কর্মীরা তা এগিয়ে নিতে তেমন কিছুই করছে না। এমনকি কোনো সমস্যায় পড়লে পরামর্শ মেলে না বলে অভিযোগ মন্তেজারের। কৃষি অফিসের কোনো কোনো সহযোগিতা পাই না। আমি গেছিলাম, কোনো পরামর্শ আমাকে দিল না। ওই সেখান থেকে ঘুরে আসে, আমি বাইরে আসে, আমার নিজে নিজে যে ব্যক্তিগত মূর্খ হিসাবে ব্যবহার করি। আমার কোনো এ যাবত থেকে 2002 সাল থেকে আমি আবাদ করি, আমার কোনো দিন আমার জমিতে আসেনি। তবে কৃষকদের এসব অভিযোগ পুরোপুরি সত্য নয় দাবি করে কৃষি বিভাগ বলছে তারা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। অভিযোগটা সত্য না, আমরা পরামর্শ সরাসরি দিচ্ছি। আমরা যেমন উপজেলা কৃষি অফিস থেকে পরামর্শ দিই, পাশাপাশি আমাদের কৃষি পরামর্শ কেন্দ্র আছে প্রতিটি ব্লকে, সেখানে আমাদের উপসরকারি কৃষি কর্মকর্তা পরামর্শ দেন। তারপরও আমি এখন থেকে আরও বেশি তৎপর হব।
প্রান্তিক কৃষকদের সেবা নিশ্চিত করতে আগামীতে কৃষি বিভাগ আরও তৎপর হবে বলেও আশ্বাস দেন এই কর্মকর্তা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দর্শক, আমরা এবারে আজকে নির্বাচিত বিষয়ের কিছু মতামত তুলে ধরবো। মীর হাসান, আজকের আমাদের বিষয় ছিল ডেস্টিনির 39 প্রতিষ্ঠানের প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ব্যাপারে আপনার কাছে কি মতামত আছে? দর্শকরা যে ধরনের মতামত দিয়েছেন তার মধ্যে নাইমুল হক সবুজ তারটা প্রথম বলতে চাই, তিনি বলছেন যে এটা একটা বড় এবং ভালো সংবাদ তার কাছে। মিথুন হাসান চাইছেন যেটা আমিও দেখছি আরো অনেকেই সাধুবাদ জানিয়েছে যে সবাই বলছে এটা একটা ভালো সিদ্ধান্ত। লামিয়া দেখছিলাম যে খুদে বার্তা দিয়ে পাঠিয়েছেন, তিনি আবার ডেস্টিনি গ্রুপে যারা গ্রেফতার হয়েছেন তাদের বিষয় নিয়ে বেশ উৎকণ্ঠিত। রাকিব একজন ভুক্তভোগী হিসেবে বলছেন যে তার কিছু টাকা সেখানে আটকা পড়ে আছে এবং সেগুলোর ব্যাপারেও তিনি বেশ শঙ্কিত। আসলে যারা ভুক্তভোগী তাদের আসলে কি হবে? যারা কর্মকর্তারা আজকে গ্রেফতার হয়েছে এবং যারা কারাগারে পাঠানো হয়েছে তাদের কিন্তু শাস্তি হবে, কিন্তু এই মানে প্রতিষ্ঠানগুলো যে ব্যাংক হিসেব তাদের যে টাকা আছে প্রতিষ্ঠানগুলো সুষ্ঠুভাবে চলবে কিনা সেগুলোই নিয়ে কিন্তু প্রশাসক নিয়োগ করা হয়েছে। পাশাপাশি কিন্তু বলা হচ্ছে যে 1 সপ্তাহের মধ্যে এই প্রশাসক নিয়োগ দেওয়া হবে। তারা বলছে যে কোম্পানি আইনে যেগুলো নিবন্ধিত কোম্পানি থাকে সেগুলোর যে বিষয়ে কিছু সিদ্ধান্ত নিতে গেলে মন্ত্রণালয়ের সাথে আইন মন্ত্রণালয়ের কথা বলে সংশোধন করা লাগে, সেই সংশোধন করেই কিছুটা সংশোধন করে তারপরে প্রশাসক নিয়োগ দেওয়া হবে। আমরা আশা করছি যে 1 সপ্তাহের মধ্যে প্রশাসক নিয়োগ দেওয়া হবে। এবারে চলে যাচ্ছে কিছু টুকরো খবরে। এবারে এক নজরে হাসিফ মাহমুদের কাছ থেকে জেনে নিই দেশের কিছু গুরুত্বপূর্ণ খবর। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর মরহুম সৈয়দ সিদ্দিকুর রহমানের আত্মার মাগফিরাতের জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব ধানমন্ডির 32 নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে এ মিলাদের আয়োজন করা হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এ সময় মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের গোলাগুলিতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামীমের এক সমর্থক নিহত হয়েছে, আহত হয়েছে আরও 3 জন। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার দত্তপাড়ায় শামীমের বাড়িতে ইসমাইল ও আজিজ বাহিনী যৌথভাবে হামলা করলে দুপক্ষের মধ্যে প্রায় 2 ঘণ্টাব্যাপী শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়। মেয়ে শিশু শিক্ষায় সবচেয়ে বড় প্রতিবন্ধকতা শিশু বিবাহ। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই প্রতিবন্ধকতা দূর করা সম্ভব বলে মনে করেন আইনমন্ত্রী শফিক আহমেদ। বৃহস্পতিবার রাজধানীতে এক সচেতনতামূলক প্রচার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। আওয়ামী লীগ এবং বিএনপি বলয়ের বাইরে দেশের সব বামপন্থী শক্তিকে একটি বিকল্প রাজনৈতিক বলয় গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম। দলটির 3 দিনের কংগ্রেস উদ্বোধন করে তিনি আহ্বান জানান। হাসিফ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে ব্যবসা বাণিজ্যের খবর জানবো মীর হাসানের কাছ থেকে। মীর, আজকে সারাদিনের ব্যবসা বাণিজ্যের খবরই আছে ডেস্টিনি গ্রুপের খবর, সেই সংক্রান্ত খবরে এবং সেটা দিনভর আলোচনায় ছিল। সেই সংক্রান্ত খবরটি নিয়ে আমরা মতামতগুলো জানালাম। আমার কাছে বিস্তারিত আছে, সেটা পরের অংশে জানাবো। তবে তার আগে অর্থ পাচার মামলায় ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন অর রশিদ, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন এবং চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। সকালে ঢাকা বিশেষ জজ আদালত জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। সকাল 8:45টার দিকে বিশেষ জজ জহুরুল হকের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট। এর কিছুক্ষণ পর আত্মসমর্পণ করেন ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যানও। 3 জনের আবেদন নাকচ করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। আসামি পক্ষের আইনজীবীর দাবি, অভিযুক্তরা কোনো টাকা আত্মসাতের সঙ্গে জড়িত ছিল না। তার মক্কেলের বিরুদ্ধে নানা অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। এই আজকের যারা আসামি তারা প্রসিকিউশনের বর্ণনা মতে, কথিত মতে কোনো অপরাধ তারা সংগঠন করেন নাই। এই আসামিরা কিংবা ডেস্টিনি গ্রুপের কেউই কোনো মানি লন্ডারিং এর সাথে সম্পৃক্ত নয়। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই টাকা আত্মসাতের বিষয় আমরা বলেছিলাম যে অভিযোগ প্রমাণিত হবে এবং অভিযোগের বিষয়টি তদন্তাধীন আছে, এবং যদি অভিযোগটি গুরুতর হয় এবং তদন্তের বিষয় থাকে সেক্ষেত্রে সেকশন 13 মোতাবেক জামিনের কোনো সুযোগ নেই। শুনানি চলাকালে আদালত চত্বরে ডেস্টিনি গ্রুপের কর্মকর্তারা মিছিল বের করলে পুলিশের সাথে বিষয় থাকে সেক্ষেত্রে সেকশন 13 মোতাবেক জামিনের কোনো সুযোগ নেই। শুনানি চলাকালে আদালত চত্বরে ডেস্টিনি গ্রুপের কর্মকর্তারা মিছিল বের করলে পুলিশের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। 3.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 31 জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেস্টিনির 22 জনের বিরুদ্ধে 2টি মামলা করে দুদক। শাকিল আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এদিকে ডেস্টিনি গ্রুপের সকল সম্পত্তি যাতে বেহাত না হয়ে যায় এবং প্রতিষ্ঠানগুলোকে সুষ্ঠু পরিচালনা করতে শিগগিরই একজন প্রশাসক নিয়োগ করতে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাণিজ্য সচিব গোলাম হোসেন। ডেস্টিনি গ্রুপের সকল ব্যাংক অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ সহ এর সার্বিক কর্মকাণ্ড পরিচালনা করবেন প্রশাসক। পাশাপাশি প্রতিষ্ঠানটির কার্যক্রম স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রশাসক নিয়োজিত থাকবেন। বাণিজ্য সচিব বলেন, ডেস্টিনির ৩,৭৯৯ কোটি টাকার আর্থিক অনিয়ম এবং অস্বাভাবিক লেনদেন হয়েছে। আমরা যে অনিয়মের কথা এই কমিটি বলেছে, আমরা যতটুকু করতে পেরেছি, আপনারা অনেক ডেস্টিনির অনেক সম্পত্তি আছে, এইসব সম্পত্তির একটা হিসাব অডিটের মাধ্যমে আসবে। সেই হিসাব অনুসারে এই সম্পত্তি যেন কোনো ধরনের ব্যাঘাত না হয় এবং এইগুলি জনগণের সম্পত্তি অথবা ডিস্ট্রিবিউটরদের সম্পত্তি হিসাবে রক্ষা করার জন্য একটা দায় দায়িত্ব সরকার আছে মনে করে এবং সেই জন্যই প্রশাসকের কাজ হবে এইগুলি রক্ষণাবেক্ষণ করা। আজকের নির্ধারিত বিষয় ছিল ডেস্টিনির ৩৯টি প্রতিষ্ঠানের প্রশাসক নিয়োগ করেছে সরকার। এই বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম। ইতিমধ্যে আমাদের কাছে আরও কিছু মতামত চলে এসেছে, সেগুলো তুলে ধরবো আমার সহকর্মী সাদিয়ার সাথে। তবে সাদিয়া, আপনার কাছে যাওয়ার আগে একটা তথ্য জানিয়ে রাখি যে সেটা হচ্ছে হাইকোর্টে কিন্তু ইতিমধ্যে জামিনের আবেদন করেছেন হারুনুর রশিদ। রোববার সেই জামিন শুনানির দিন ঠিক করা হয়েছে। আমার কাছে ফেসবুকে ইনজামুল হক বলছেন, কাদের আসলে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হবে এবং তারা কি আদৌ তার যোগ্য হবে কিনা। এবং কাজী খালেদ নিজাম বলছেন, দুর্নীতি বন্ধ করতে না পারলে আসলে ডেস্টিনির কর্মকর্তাদের গ্রেফতার করে কি হবে। সবারই একই প্রশ্ন, আর সাধারণ গ্রাহকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার দিকে নজর দিতে হবে। মিথুন হাসান তিনি এটা সুষ্ঠু বিচার চাইছেন। আকাশ বলছেন, যেই হোক না কেন, গ্রেফতারকৃতরা যেই হোক না কেন, দুর্নীতি, প্রতারণা, অনিয়ম যেটাই হচ্ছে না কেন সেটা তিনি সুষ্ঠু মতামত চাইছেন। তবে দুটা খুদে বার্তা বলে রাখি, সেটা হচ্ছে মনসুর রাজ, তিনি ডেস্টিনি সম্ভবত একজন ডিস্ট্রিবিউটর, তিনি বলছেন তাদের টাকা ফেরত পাওয়া যাবে কিনা সেটা নিয়ে উদ্বিগ্ন এবং শহীদ ৪৫ লাখ গ্রাহকের কথা চিন্তা করেই সরকার এটা করেছে, জন্য ধন্যবাদ জানিয়েছে। তবে এগুলোই জানাবো, আরও আসবে আমাদের কাছে মতামত। চলে যাচ্ছি বাদ বাকি ব্যবসা বাণিজ্যের খবরগুলোতে। হলমার্কের ঋণ কেলেঙ্কারি ঘটনায় তৃতীয় দিনের মতো এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ এবং জিএম তুষার আহমেদকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। বেলা 12:15টায় তাদের দুদকে আনা হয়। অর্থ আত্মসাৎ, দুর্নীতি এবং প্রতারণার মামলায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। মীর জয়নাল আবদিন শিবলি সহ 6 সদস্যের তদন্ত দল তাদের জিজ্ঞাসাবাদ করে। এদিকে আজ সাভারে হলমার্ক গ্রুপের কয়েক হাজার শ্রমিক বকেয়া বেতনের দাবিতে কারখানার ভেতর বিক্ষোভ করেছেন। ঈদে কোনোভাবেই লঞ্চের ঝুঁকি নিয়ে যাত্রী ওঠানো নামানো করা যাবে না বলে লঞ্চ মালিকদের জানিয়ে দিয়েছেন নৌমন্ত্রী শাহজাহান খান। আসন্ন ঈদ ও পূজা উপলক্ষে সচিবালয়ে এক যৌথ সভায় তিনি এ নির্দেশ দেন। সভা শেষে নৌ পরিবহন মন্ত্রী বলেন, লঞ্চের বিষয়গুলো দেখতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। 15 অক্টোবর থেকে লঞ্চের আগাম টিকিট বিক্রি শুরু হবে বলেও জানান মন্ত্রী। টিকিট যাতে কালোবাজারি না হয় সেজন্য লঞ্চ মালিকদের হুঁশিয়ারিও দেন শাহজাহান খান। কয়লা উৎপাদনে বাংলাদেশকে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র। রপ্তানির ক্ষেত্রেও সহযোগিতা করতে চান তারা। এসব কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজিনা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মোজিনা। পেট্রোবাংলার হিসেবে দেশের 5টি কয়লা খনিতে মজুদ কয়লার পরিমাণ 2 থেকে 2.5 বিলিয়ন টন। এই বিপুল মজুদের মধ্যে কয়লা তোলা হচ্ছে কেবল দিনাজপুরের বড় পুকুরিয়া থেকে, তাও দিনে মাত্র 2,500 টন। অন্য খনি থেকে কোন পদ্ধতিতে কয়লা তোলা হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে না সরকার। দিনাজপুরে ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের ঘোষণা এক অর্থে জীবন দিয়ে প্রতিরোধ করে স্থানীয়রা। এরপর বিকল্প জ্বালানি হিসেবে কয়লার গুরুত্বের কথা বললেও তা তোলার ক্ষেত্রে হয়নি কোনো অগ্রগতি। তবে এর মধ্যেও দেশের কয়লা নিয়ে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে রয়েছে সালফার মুক্ত উন্নত মানের কয়লার বিশাল মজুদ। এ কয়লার প্রতি বিশ্বের বিভিন্ন দেশের যেমন দৃষ্টি আছে, তেমনি আছে আমাদেরও। নিজেদের ব্যবহারের জন্য হোক কিংবা রপ্তানির জন্য এ কয়লা উত্তোলন প্রয়োজন। সরকার চাইলে এ বিষয়ে যুক্তরাষ্ট্র সব ধরনের সহায়তা দেবে বলেও জানান দেশটির রাষ্ট্রদূত। কয়লা উত্তোলনে যুক্তরাষ্ট্র আধুনিক প্রযুক্তির একটি দেশ। সফল উত্তোলনে আমাদের অনেক উদাহরণও আছে। আমরা এক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা দিতে পারি। অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে চাই, তবে এর জন্য সরকারি সিদ্ধান্ত প্রয়োজন।
উন্নয়ন সংস্থা USAID-এর মাধ্যমে এবছর যুক্তরাষ্ট্র কি পরিমাণ সহায়তা দিবে তা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মজদিনা জানান, চলতি বছর বাংলাদেশের 5টি খাতে $20 কোটি সহায়তা দেবে তার দেশ। এসব প্রকল্পে দুর্নীতিকে একেবারেই প্রশ্রয় দেওয়া হবে না বলেও জানান তিনি। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেপ্টেম্বর থেকে বিদ্যুতের দাম 15% বাড়লেও রাজধানীতে বেশ কিছু গ্রাহকের বিদ্যুৎ বিল বেড়েছে 1.5 থেকে 2 গুণ। এতে ক্ষোভ দেখা দিয়েছে অনেকের মাঝে। ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ বলছে, সফটওয়্যারের সীমাবদ্ধতার কারণে এমনটা হয়ে থাকতে পারে। রাজধানীর নয়াপল্টন এলাকার আবাসিক বিদ্যুৎ গ্রাহক চন্দনা ভৌমিক গত জুলাই মাসে বিদ্যুৎ বিল দিয়েছেন 637 টাকা, গত মাসে দিয়েছেন 790 টাকা, আর সেপ্টেম্বর মাসে নতুন দাম কার্যকর হওয়ার পর বিল এসেছে 1453 টাকা, অর্থাৎ প্রায় দ্বিগুণ। 637 টাকা গত মাসে ছিল, তারপরে এখন একদম 1452 টাকা আসছে। সেজন্যই তো অবাক হলাম যে এত তো আসার কথা না, যেহেতু আমি সারাদিন একা থাকি বাসায়। গত 2-3 দিন থেকে গ্রাহকরা সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিল পেতে শুরু করেছেন, কিন্তু বিদ্যুৎ বিল হাতে পেয়ে অনেকেরই মাথায় আকাশ ভেঙে পড়ছে। 500, 600, 700 এরকম আসছে। গত মাস থেকে আমাদেরকে 1000-এর উপর মানে গত মাসে 1000-এর উপরে, এবার 1158 টাকা বিল আসছে। যদি বাসায় কম্পিউটার চালাইতাম বা কোনো কিছু চালাইতাম তাহলে বিল বাড়লে একটা যুক্তি ছিল, এভাবে বিল বাড়ার তো কোনো যুক্তি নেই। 26 সেপ্টেম্বরের আদেশে আবাসিক গ্রাহকদের জন্য 1 সেপ্টেম্বর থেকে 15% দাম বাড়ায় এনার্জি রেগুলেটরি কমিশন BRC। ডিপিডিসি কর্তৃপক্ষ বলছে, বিলিং সফটওয়্যারের সীমাবদ্ধতার কারণে নতুন দামে সেপ্টেম্বর মাসের বিলে আগস্ট মাসের কিছুদিন যোগ হয়েছে। নতুন দামে ধাপ সুবিধা দেওয়ায় বিল কম হবে বলে জানান ডিপিডিসির বিল বিভাগের প্রধান। কিন্তু এই বিলিং সিস্টেমে দুভাগ করার কোনো সিস্টেম উপায় নাই বলে এটা আমাদের সেপ্টেম্বর রেট যে সেই রেটেই বিল করতে হয়েছে। আমি একটা হিসাব করে দেখছি যে একটা গ্রাহকের যদি 5500 টাকার বিল আগে যে আসতো, বর্তমানে 4100 বা 4200-এর মধ্যেই থাকবে আর কি। এতে গ্রাহকের এখন সহনীয় হবে বলে আমি মনে করি। যে কোনো কারণে বিদ্যুৎ বিলে কোনো অস্বাভাবিকত্ব দেখা দিলে সংশ্লিষ্ট বিল অফিসে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে ডিপিডিসি। সুজন মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার ব্যবসা বাণিজ্যের আয়োজনে। এবার খেলার খবর জানতে আমরা যোগ দেব রুজমিলা হকের সাথে। রুজমিলা, বিসিবির সভাপতি আহম মুস্তফা কামাল তিনি আইসিসির সহসভাপতি হলেন, নতুন পদ, তিনি কি করতে চাচ্ছেন ক্রিকেটের জন্য এখন? হ্যাঁ, আজকে উনি ঢাকায় পৌঁছেছেন এবং পৌঁছে একটা বিরাট সংবর্ধনা তাকে দেওয়া হয়েছে বিমানবন্দরে, এবং এজন্য বেশ তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। কিন্তু উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে এতদিন যা করতে পারেননি, বড় বড় দেশে যেমন অস্ট্রেলিয়া, ভারত এবং সাউথ আফ্রিকার সাথে বড় বড় সিরিজ আয়োজন করা, এখন তিনি তা করবেন, সেই প্রতিশ্রুতি দিয়েছেন। তো আরো কিছু খবর জানাবো মেয়ে, কিন্তু তার আগে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। আইসিসির গুরুত্বপূর্ণ পদে থেকে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের উপর নজর দিতে চান বিসিবির সভাপতি আহম মুস্তফা কামাল। দুপুরে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি একথা জানান। আইসিসি সহসভাপতিকে স্বাগত জানাতে বিমানবন্দরে বিসিবি কর্মকর্তা সহ জড়ো হন নানা পেশার মানুষ। বিসিবিতে সংবর্ধনার আয়োজন হতে পারত, কিন্তু বিমানবন্দরে বরণ কাজ সেরে নিলেন সবাই। এমন সংবর্ধনা আবেগাপ্লুত করেছে বিসিবির সভাপতিকে। আইসিসির সকল সদস্য দেশসমূহকে, আপনারা জানেন এই নির্বাচনে সবাই সর্বসম্মতিক্রমে আমাকে নির্বাচিত করেছে সহসভাপতি এবং সভাপতি হিসেবে। সুতরাং সকল আইসিসি সদস্য দেশসমূহের কাছে আমি কৃতজ্ঞ। বিশেষ করে পাকিস্তান আমার জন্য অনেক বেশি করেছে। বিসিবির সভাপতি থেকে আইসিসি সহ সভাপতি দায়িত্বটা অনেকখানি বাড়ল মোস্তফা কামালের। ক্রিকেটের উন্নয়নে আরও মনোযোগ দিতে চান তিনি। ক্রিকেটকে কালিমাময় করে, কোনো কালিমা লেপন করে ক্রিকেটকে এমন যারা আছে, খেলোয়াড় হোক, টিম ম্যানেজমেন্টের লোক হোক, আম্পায়ার হোক, এদের বিরুদ্ধে যত কালিমাময় করে, কোনো কালিমা লেপন করে ক্রিকেটকে এমন যারা আছে, খেলোয়াড় হোক, টিম ম্যানেজমেন্টের লোক হোক, আম্পায়ার হোক, এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। সুতরাং যারা ক্রিকেটকে ছোট করার জন্য, আমার দেশকে হেয় প্রতিপন্ন করার জন্য যারা এই সমস্ত ভূমিকা রাখে, এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে এবং আমাদের এর বিরুদ্ধে অনেক বেশি বলিষ্ঠ ভূমিকা রেখেই তাদের বিরুদ্ধে আমাদের যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার।
ছোট দেশের সভাপতি হিসেবে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন করতে পারছিলেন না কামাল। এবার বড় পদে থেকে সিরিজ আয়োজনের প্রতিশ্রুতি দিলেন আইসিসির সহসভাপতি। আমাদের সাথে যে সমস্ত দেশ, আমাদের প্রতিবেশী ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড, যারা আমাদেরকে হয়তো বেশি করে আমাদের আমন্ত্রণ জানায় না, অ্যাক্টিভিতে যে জায়গাগুলোতে আমাদের খালি আছে সেগুলো আমরা কভার করার জন্য অবশ্যই চেষ্টা করব। আইসিসির প্রেস রিলিজে বলা হয়, সহসভাপতি নির্বাচিত হলে ছাড়তে হবে বিসিবির সভাপতির পদ। এ ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া না গেলেও মুস্তফা কামাল জানালেন শিগগিরই দায়িত্ব হাতবদল করে দিবেন। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে টি-20 এশিয়া কাপকে সামনে রেখে 20 সদস্যের নারী দলের নাম ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এশিয়া কাপের প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া 26 জন থেকে 20 জনের দল নির্বাচন করেছে বিসিবি। 24 অক্টোবর থেকে চীনের গুয়াংঝুতে শুরু হচ্ছে 8 দলের এই টুর্নামেন্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আবেদনের প্রেক্ষিতে খুলনা ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে আসছেন আইসিসি ম্যাচ রেফারি রোশন মহানামা। দেশের 7ম টেস্ট ভেন্যু হতে এরই মধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করেছে কর্তৃপক্ষ। 2006 সালে আইসিসির ম্যাচ রেফারি রোশন মহানামার পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে গত বিশ্বকাপে বিকল্প ভেন্যু হিসেবে নাম ছিল খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম। 11,000 আসন সংখ্যার এই মাঠের অবকাঠামো সহ সব প্রস্তুতি শেষ হয়েছে। স্টেডিয়ামটিকে সংস্কার করে আন্তর্জাতিক মানসম্পন্ন জিম এবং ড্রেসিং রুম সহ সব ধরনের সুবিধা নিশ্চিত করা হয়েছে। আশা করি আমার মেধা অনুযায়ী এবং যতটুকু আমি দেখেছি তাতে আমাদের এই স্টেডিয়াম কোনো ল্যাকিংস আমি দেখছি না। আমি আশা করি আগামীকাল যখন উনি আসবেন, উই মাস্ট মেক হিম স্যাটিসফাইড। বিসিবি কর্তৃপক্ষ ইতিমধ্যে খেলোয়াড়দের আবাসিক সুবিধা নিশ্চিত করতে শহরের আবাসিক হোটেলগুলো পরিদর্শন করেছেন। আমাদের খুলনায় কোনো 5 তারা হোটেল নাই বা 4 তারা হোটেল, 3 তারা হোটেল নাই, যেটাকে বলে 3 স্টার, 4 স্টার, 5 স্টার, এই জাতীয় কোনো হোটেল নাই। সেটাই একটা আমাদের সমস্যা। আমরা সেটা উত্তরণের চেষ্টা করছি। সিটি ইন হোটেল নতুন হয়েছে, এই হোটেল এবং আমাদের টাইগার গার্ডেন হোটেল, এই 2 হোটেলের অবকাঠামো আমরা সাজিয়ে আমরা চেষ্টা করছি যে এই 2 হোটেল ব্যবহার করে আমরা এখানে আন্তর্জাতিক মানের ক্রিকেট আনবো। বিসিবির আবেদনের প্রেক্ষিতে শুক্রবার খুলনা স্টেডিয়াম পরিদর্শনে যাচ্ছেন রোশন মহানামা। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আসন্ন সিরিজে টেস্ট ক্রিকেট উপভোগের প্রত্যাশা খুলনাবাসীর। সোহেল মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। এবারে ফুটবলের খবর। ফেডারেশন কাপ ফুটবলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফেভারিট আবাহনী এবং বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেষ মুহূর্তে কক্স সিটি নাম প্রত্যাহার করায় নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামল বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল। আগের ম্যাচে মুক্তিযোদ্ধার কাছে 7-1 গোলে হারের পর এমনিতেই একটু ব্যাকফুটে ছিল নোয়াখালী ফুটবল একাডেমি। তার উপর প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন, তাই শুরু থেকেই চাপের মুখে নোয়াখালী। আর এই সুযোগে তাদের উপর বেশ ভালোভাবেই চড়া হলো শেখ জামাল। সাফল্য এলো জলদি। 14 মিনিটে আলমগীর কবির লিড এনে দিলেন দলকে। ঠিক 13 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করলেন নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবা। প্রথমার্ধের বাকি সময়ে আক্রমণে গেলেও সাফল্য পায়নি কোনো দলই। বিরতি থেকে ফিরেই নিজের দ্বিতীয় গোল করেন সানডে, আর 2 মিনিট পরেই শাকিল আহমেদ গোল করে শেষ 8 নিশ্চিত করেন। 13 অক্টোবর মুক্তিযোদ্ধার বিপক্ষে মাঠে নামবে শেখ জামাল। এদিকে দিনের প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে মাঠে নেমেছিল ফেভারিট আবাহনী। প্রথমার্ধে আবাহনীকে প্রাণপণে ঠেকিয়ে রেখেছিল রহমতগঞ্জ। প্রথম 45 মিনিট শেষ হয় গোলশূন্য হবেই, তবে বিরতির পর সাখাওয়াত হোসেন রনি আর ব্রাজিলিয়ান স্ট্রাইকার সান্টানার গোলে কোয়ার্টারে পৌঁছায় ফেভারিটরা। আবাহনীর শেষ ম্যাচ রবিবার আরেক ফেভারিট ব্রাদার্সের বিপক্ষে। আমিরুল বাপ্পি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আমার কাছে খেলাধুলার খবর। এখন সংস্কৃতির খবর জানতে ফিরে যাচ্ছি সাদিয়ার কাছে। সাদিয়া, আপনার কাছে আর কি খবর আছে? আমার কাছে মতামত, সেরা মতামত সহ আরো কিছু খবর আছে। তার আগে নিব একটি বিরতি। জানিয়ে দেব আজকে নির্বাচিত বিষয় নিয়ে মতামত। মীর হাসান, আজকে আরো কিছু মতামত এসেছে এরই মধ্যে। তার মধ্যে ইঞ্জিনিয়ার এখলাসউদ্দিন বলছেন যে সবার চোখের সামনে ডেস্টিনি এত বড় রাষ্ট্র বিপর্যয় ঘটল এবং তার সাথে একজন সাবেক সেনাপ্রধান সংশ্লিষ্ট আছে, এটা আসলে সবাইকে ভাবিয়ে তোলে। আপনার কাছে তিনি আবার প্রশাসক নিয়োগের বিষয়টাকেও বলছেন যে এটা সময় উপযোগী। দিদম পল বলছেন যে কথাটি, সেটা হচ্ছে প্রশাসক নিয়োগ করে ডেস্টিনির মতো এত একটা আগ্রাসী প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার কোনো যুক্তি দেখছেন না, যদিও অনেকে বলছেন এতগুলো মানুষের জন্য এটা ভালো সিদ্ধান্ত হয়েছে। সেরা মতামতটি জানান। আজকে সেরা মতামত পাঠিয়েছেন সানি আহমেদ। তিনি বলছেন অনেক মানুষ ক্ষতি থেকে বেঁচে গেল, ওরা আরো দুর্নীতি করতো। সানি সহ যারা মতামত পাঠিয়েছেন সবাইকে ধন্যবাদ।
চলে যাচ্ছি এবারে নোবেল বিজয়ী প্রসঙ্গে। এই বছর সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছেন চীনা কথা সাহিত্যিক মো ইয়ান। 57 বছর বয়সী ইয়ানের লেখা ছোট গল্প প্রথম প্রকাশিত হয় 1981 সালে। তারপর তার কয়েক ডজন ছোট গল্প পাঠকপ্রিয়তা পেয়েছে। চীনের কাফকা নামে পরিচিত ইয়ানের প্রথা বিরোধী লেখনীর জন্য বেশ কয়েকবার তার লেখা নিষিদ্ধ করেছে চীন সরকার। ইয়ানকে বেছে নেওয়ার কারণ হিসেবে সুইডিশ একাডেমি বলছে, ভ্রমাত্মক বাস্তবতার মাধ্যমে ইতিহাস, বর্তমান ও লোক সাহিত্যের সমন্বয় ঘটিয়েছেন ইয়ান। এই ছিল রাত 9টার বাংলাদেশ আয়োজনে। আমরা যাবার আগে শেষ করব বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফের কিছু ছবি দেখে শেষ করব। তার আগে বিদায় নিচ্ছি আমরা। দেশ বিদেশের নানান খবর সহ রাত 9টার বাংলাদেশ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব রোববার। আর সব সময় সবশেষ সংবাদ জানতে আমাদের সাথেই থাকুন। শুভরাত্রি।